আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া সপ্তাহের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার দেয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ভুল হিসাব বা উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে কঠোর, নির্ধারক এবং অনুতাপ সৃষ্টি করবে। প্রয়াত ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে দেয়া এই বার্তায় আবদুল্লাহি বলেন, শহীদ নেতা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উন্নয়ন, কৌশলগত বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে দেশের প্রতিরোধ ক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছিলেন। তার নেতৃত্বে ইরান এমন একটি প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলেছে যা দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য শত্রুদের জন্য কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করছে। তিনি আরও দাবি করেন, উন্নত অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও ইরানের শত্রুরা অতীতে দেশটির বিরুদ্ধে বিভিন্ন আগ্রাসনের চেষ্টা চালিয়ে বারবার বড় ধরনের মূল্য দিয়েছে এবং শেষ পর্যন্ত অপমানজনক পরিণতির মুখোমুখি হয়েছে। মেজর জেনারেল আবদুল্লাহি দেশবাসীর প্রতি আসন্ন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তার ভাষায়, জনগণের বিপুল উপস্থিতি জাতীয় ঐক্য, সংহতি এবং ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি জনগণের অঙ্গীকারের প্রতীক হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। তিনি বলেন, সেই অনন্য, শক্তিমান ও শহীদ নেতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর উপায় হল তার আলোকিত পথ অনুসরণ করা। বার্তার শেষাংশে তিনি ঘোষণা করেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাশাপাশি তিনি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির প্রতি সশস্ত্র বাহিনীর পূর্ণ আনুগত্য পুনর্ব্যক্ত করেন এবং তার নেতৃত্বে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও কৌশলগত অর্জনের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, ইরানের সঙ্গে 40 দিনের যুদ্ধ তা নতুন করে সামনে এনেছে। যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক শক্তি প্রদর্শন করলেও সেই শক্তিকে রাজনৈতিক ও কৌশলগত সাফল্যের রূপ দিতে ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। পশ্চিমা প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই পরিস্থিতিকে স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস বা কৌশলগত অন্ধত্ব হিসেবে বর্ণনা করেছে। সামরিক তত্ত্ববিদ কার্ল ফন ক্লোজভিৎসের মতে, যুদ্ধ মূলত রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি উপায়। তাই কোনো সামরিক অভিযানের সাফল্য কেবল শত্রুর ক্ষয়ক্ষতি বা ধ্বংসযজ্ঞ দিয়ে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তার ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত। কিন্তু গত 2 দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সামরিক সাফল্যকেই কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরার প্রবণতা দেখা গেছে। আফগানিস্তান, ইরাক ও লিবিয়ার মতো ক্ষেত্রেও সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করলেও দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেনি ওয়াশিংটন। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধেও একই চিত্র দেখা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য নিজেদের পক্ষে আনার চেষ্টা করলেও যুদ্ধ শেষে ইরান এখনও আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে রয়ে গেছে। আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসেনি এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত রাজনৈতিক লক্ষ্য পূরণ হয়নি। যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ব্যয়ও বেড়েছে। অঞ্চল জুড়ে সেনা, যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন অব্যাহত রাখতে হয়েছে, যা প্রতিরক্ষা বাজেটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক পরিবহন ও বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা দেখা দিয়েছে। কূটনৈতিক ক্ষেত্রেও যুদ্ধ পরবর্তী সংকট মোকাবেলায় ওয়াশিংটনকে ব্যাপক রাজনৈতিক উদ্যোগ নিতে হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার সীমাবদ্ধতাও স্পষ্ট করেছে। প্রতিরোধ তখনই কার্যকর হয় যখন প্রতিপক্ষের আচরণ বা সিদ্ধান্ত পরিবর্তিত হয়, কিন্তু ইরানের ক্ষেত্রে তা ঘটেনি, বরং প্রতিরোধের মনোভাব আরও দৃঢ় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপীয় মিত্রদের সঙ্গে মতপার্থক্যও স্পষ্ট হয়েছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি আস্থায় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে এই যুদ্ধ দেখিয়েছে যে সামরিক শক্তি দিয়ে যুদ্ধক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব হলেও তা রাজনৈতিক ও কৌশলগত বিজয়ের নিশ্চয়তা দেয় না। অতিরিক্ত সামরিক নির্ভরতা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বাস্তবতা মূল্যায়নে ব্যর্থতাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম বড় দুর্বলতা হিসেবে সামনে এসেছে।
ইরান ঘোষণা দিয়েছে যে যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রাথমিক $6 বিলিয়ন তহবিলের একটি অংশ দেশের প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যয় করা হবে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠক শেষে তথ্য জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান আলোচক কাজেম গরিবাবাদি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এর বরাতে জানা যায়, দোহায় কাতারের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জব্দ তহবিলের একটি অংশ ব্যয়ের বিষয়টি পর্যালোচনা করা হয়। গরিবাবাদি বলেন, আমাদের দেশের ঘোষিত প্রয়োজনের ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলো ইরানের জন্য সরবরাহ করা হবে। দোহায় অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের প্রতিনিধি দল কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করা। গরিবাবাদি জানান, আলোচনায় তিন পক্ষ একটি জরুরি যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সমঝোতা স্মারকের বাস্তবায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত ও পর্যালোচনা করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, দোহায় অবস্থানকালে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে কোনো সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়নি। মধ্যস্থতাকারীদের মাধ্যমেই আলোচনা ও সমন্বয় কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের $6 বিলিয়ন তহবিল দীর্ঘদিন ধরে দুই দেশের কূটনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে তহবিলের একটি অংশ মানবিক ও প্রয়োজনীয় পণ্য আমদানির কাজে ব্যবহারের পথ উন্মুক্ত হলো বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের লুকাস ড্রোনের আদলে একটি দীর্ঘ পাল্লার কামিকাজে ড্রোন তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লুকাস ড্রোনটি ইরানের শাহেদ 136 ড্রোনকে ভিত্তি করে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে। ফলে দক্ষিণ কোরিয়ার এই উদ্যোগকে ইরানি ড্রোন প্রযুক্তির আন্তর্জাতিক প্রভাবের নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে মার্কিন সাময়িকী ন্যাশনাল ইন্টারেস্ট প্রকাশিত এক প্রতিবেদনে লুকাস ও শাহেদ 136 এর নকশাগত সাদৃশ্য তুলে ধরে উল্লেখ করেছিল যে মার্কিন ড্রোনটি কার্যত ইরানি মডেলের উপর ভিত্তি করেই তৈরি। দক্ষিণ কোরিয়ার নতুন সিদ্ধান্ত সেই মূল্যায়নকে আরও গুরুত্ব দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অবস্থান আরও পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে পশ্চিমা প্রচারণায় বলা হতো, নিষেধাজ্ঞার কারণে ইরান উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করতে সক্ষম নয়। কিন্তু ইরান নিজস্ব মানব সম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে ভিন্ন পথ অনুসরণ করেছে। গত কয়েক দশকে দেশটি হাজারো জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র ও প্রযুক্তি কোম্পানি গড়ে তুলেছে। ন্যানো প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান এবং প্রতিরক্ষা শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে দেশীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তারা বিকল্প উন্নয়ন মডেল তৈরি করেছে। ইরানের ড্রোন শিল্পকে সেই কৌশলের অন্যতম সফল উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। অত্যন্ত ব্যয়বহুল ও জটিল অস্ত্র ব্যবস্থার পরিবর্তে কম খরচে সহজে উৎপাদনযোগ্য এবং কার্যকর ড্রোন তৈরির উপর গুরুত্ব দিয়েছে দেশটি। শাহেদ 136 এই দর্শনেরই প্রতিফলন। প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে জটিল ড্রোন না হলেও কম খরচে ব্যাপক উৎপাদন এবং কার্যকর ব্যবহারের কারণে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যে ত্রিপক্ষীয় কাঠামো গঠিত হয়েছে তা শান্তির স্থায়ী সমাধানের চেয়ে সংঘাতকে নিয়ন্ত্রণের একটি নতুন পদ্ধতি বলেই বেশি প্রতীয়মান হচ্ছে। এটিকে শান্তির পথে শুরুর সূচনা হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি বিদ্যমান শক্তির ভারসাম্যহীনতাকেই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। চুক্তির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো লেবানন এমন কিছু নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেছে যা বাস্তবায়নের পূর্ণ সক্ষমতা দেশটির সরকারের নেই। অন্যদিকে দক্ষিণ লেবাননের সবচেয়ে প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আলোচনায় অংশ নেয়নি এবং প্রকাশ্যে এই প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে। ফলে যে পক্ষের সহযোগিতা ছাড়া যুদ্ধবিরতি টেকসই হওয়া সম্ভব নয়, সেই পক্ষই চুক্তির বাইরে থেকে গেছে। কাঠামো অনুযায়ী লেবাননের সেনাবাহিনী আন্তর্জাতিক সহায়তায় দক্ষিণাঞ্চলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করবে। তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে ইসরায়েল পুনরায় সামরিক অভিযান চালানোর অধিকার সংরক্ষণ করবে। এতে পারস্পরিক দায়বদ্ধতার পরিবর্তে লেবাননের ওপরই বেশি চাপ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের সীমাবদ্ধতাও তুলে ধরে। আন্তর্জাতিক আইন রাষ্ট্রকে নিজ ভূখণ্ডে বল প্রয়োগের একচ্ছত্র অধিকার দেয়, কিন্তু লেবাননের ক্ষেত্রে ক্ষমতা রাষ্ট্র, হিজবুল্লাহ, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যে বিভক্ত। তবুও কূটনৈতিক কাঠামো লেবাননকেই একমাত্র দায়বদ্ধ পক্ষ হিসেবে বিবেচনা করছে। এই ব্যবস্থার ভিত্তি 2006 সালের যুদ্ধের পর গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
701 নম্বর প্রস্তাবের উপর দাঁড়িয়ে। ওই প্রস্তাবে লেবাননের দায়িত্ব নির্ধারণে কঠোর শর্ত থাকলেও ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন, সীমান্ত অভিযান বা লক্ষ্যভিত্তিক হামলার বিষয়ে সমান কার্যকর প্রয়োগ ব্যবস্থা নেই। ফলে লেবানন সবসময় অমান্যকারী হিসেবে অভিযুক্ত হওয়ার ঝুঁকিতে থাকে, আর ইসরায়েল আত্মরক্ষার যুক্তিতে সামরিক পদক্ষেপের বিস্তৃত সুযোগ পেয়ে যায়। এ কারণেই ওয়াশিংটনের নতুন কাঠামোকে অনেক বিশ্লেষক টেকসই শান্তির পরিবর্তে সংঘাত ব্যবস্থাপনার আরেকটি অধ্যায় হিসেবে দেখছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।